ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের যে উল্লেখযোগ্য একটা ছোট গল্প রয়েছে, সেই ছোট গল্প নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে অনেকে উপকৃত হবে। যাদের কাছে গল্পটা অনেক বড় মনে হয়েছে তাদের জন্য আজকের এই গল্পটা বেস্ট হতে চলেছে। কেননা ছোটভাবে যদি বিষয়বস্তুটাকে পুরোটা আয়ত্ত করা যেতে পারে তাহলে এতে তো মন্দ কিছু নেই। তো আশা করছি সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা ভেবে আজকের এই ভিডিওটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের আমরা যে বিষয়টা আলোচনা করব, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হারুন সালেমের মাসি। সর্বপ্রথম একটু ব্যাপারটা নিয়ে একটু আমাদের ভাবার দরকার আছে। এখানে আমাদের যেটা প্রথমে মাথায় রাখতে হবে যে আমাদের এই গল্পের লেখিকা বা লেখকটাকে আমাদেরকে এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখা খুবই প্রয়োজনীয় এবং বাঞ্ছনীয়, সেটা হচ্ছে যে আমাদের এই গল্পের লেখিকা হচ্ছেন মহাশ্বেতা দেবী। আমরা লেখক বলে বলে অভ্যস্ত, লেখিকা বলে বলে কিন্তু আমরা অভ্যস্ত নই। তাই আমরা লেখিকা এই কথাটা যাতে একটু মাথায় থাকে। আর আমাদের যে লেখিকা তিনি হলেন মহাশ্বেতা দেবী। তিনি হচ্ছেন বিখ্যাত একজন কথা সাহিত্যিক, বিখ্যাত কথা সাহিত্যিক। তিনি একাধারে কথা সাহিত্যিক, তিনি একাধারে গল্পকার। তার অবাধ যাতায়াত রয়েছে সাহিত্যে, তার এমন কোনো জায়গা নেই যে যেখানে তার যাতায়াত নেই। মোটামুটি তিনি সব জায়গাতেই তিনি তার লেখনির মাধ্যমে সব জায়গায় তিনি পৌঁছে গেছেন। তো এইরকমই একটা ছোট গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। তো আশা করি গল্পটা দেখলে তোমরা এই তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেকটা তথ্য জানতে পারবে এবং এই বিষয়গুলোর মধ্যে কি কি বিষয় ছিল সেগুলো সম্পর্কে তোমরা অনেকটা অবগত হবে। তো দেখো, আমরা একটু উৎস সম্পর্কে একটু জেনে নেব। আমাদের এই হারুন সালেমের মাসি এটা নেওয়া হয়েছে স্তনদায়িনী ও অন্যান্য গল্প, এই যে গল্প সংকলনটা রয়েছে এখান থেকে কিন্তু আমাদের এই হারুন সালেমের মাসি এই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে। তো এখানে আমাদের এই গল্প গ্রন্থে মোট 17টা গল্প রয়েছে। কটা বললাম? 17টা। এই 17টার মধ্যে নবম গল্প হলো আমাদের হারুন সালেমের মাসি। তাহলে আমাদের এই তথ্যটা একটু মাথায় রাখা উচিত। আর এর পাশাপাশি আমাদের যেটা মাথায় রাখতে হবে, এই হারুন সালেমের মাসি এই যে গল্পটা সেটা 1971-এ সেটা প্রথম প্রকাশিত হয়েছিল। তাই আমাদের এই বিষয়টা কিন্তু একটু কিন্তু মাথায় রাখা দরকার। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে কারা কারা রয়েছে। তো এই গল্পে আমরা বেশ কিছু চরিত্র পাই, তার মধ্যে উল্লেখযোগ্য চরিত্র যার কথা না বললেই নয় তিনি হলেন গৌরবী। তিনি হলেন কে? গৌরবী। গৌরবীর ছেলে হলো নিবারণ আর তার একটা মাত্র মেয়ে পুটি। পুটিকে আবার এই গল্পে অন্য এক জায়গাতে সাবিত্রী নামে জানা হয়। তাহলে মোট একটা হচ্ছে গৌরবী, নিবারণ, পুটি। তার মানে এখানে 3 মা ছেলের কথা কিন্তু আমরা কিন্তু পেলাম। এর পাশাপাশি আমরা যেটা পাবো সেটা হচ্ছে হারা, এই গল্পের অন্য আর একটা মুখ্য চরিত্র এবং বালক চরিত্র। এছাড়াও আমরা পাবো হারার মা আয়েশা বিবি। এছাড়াও পাবো আমরা জসি বা যশোদা, আর আমরা আরেকজন পাবো মুকুন্দ। এই মোটামুটি আমরা এই বেশ কয়েকটা চরিত্র কিন্তু আমরা এই হারুন সালেমের মাসি গল্পে কিন্তু খুঁজে পেয়েছি। তো এই প্রত্যেকটা চরিত্রে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখো, গৌরবী তিনি হচ্ছেন একজন অসহায় মা। কেন অসহায় বললাম? কারণ পুত্র সন্তান থাকার পরেও যদি মা যদি বৃদ্ধ বয়সে ভাত না পায়, ছেলের কাছে যদি শান্তি না পায়, তাহলে তাকে অসহায় বলাটাই আমার মনে হয় শ্রেয় হবে। এখানে ঠিক সেটাই কিন্তু হয়েছিল। গৌরবী সে জন্মগতভাবে তার একটু খুঁত ছিল, সে ঠিকভাবে হাঁটতে পারে না। এদিকে তার স্বামী মারা গেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম গৌরবী এখন মূলত বিধবা। আর তার ছেলে আলাদা থাকে। তার ছেলের নাম কি? নিবারণ। তার ছেলে আলাদা থাকে, সে বিয়ে করেছে, সে সংসার করছে, সুখে শান্তিতে আছে, সে নাকি এখন একটা ভালো বাড়ি করে বিন্দাস তার দিন যাপন চলছে। আর পুটি, এই পুটি প্রসঙ্গটা একটু মাথায় রাখো। এই পুটিকে কেন্দ্র করেই কিন্তু নিবারণ তার মায়ের বিরুদ্ধে কিন্তু চটে আছে। কেন চটে আছে একটু বলি। কারণ এই পুটির বিয়ে ঠিক হয়েছিল একটা বাস ড্রাইভারের কন্ডাক্টরের সঙ্গে। বাসের যে কন্ডাক্টর থাকে সেই কন্ডাক্টরের সঙ্গে নাকি তার বিয়ে ঠিক হয়েছিল। তাই বাড়ি ভাঙার যে টাকাটা ছিল জমানো, সেই টাকা থেকে
নিবারণের জন্য তার বাবা কিছু রাখেনি, সম্পূর্ণটাই তার মেয়ের ভালো বাড়িতে বিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ টাকাটা খরচ করে ফেলে। সেখানে সাইকেল থেকে শুরু করে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো সেই টাকা দিয়ে দিয়েছিল। নিবারণ তার মাকে বলেছিল, তার বাবাকে বলেছিল যে সবই যদি মেয়েকে দিয়ে দিবে তো ছেলের জন্য কি রাখবে। তো সেদিন কিন্তু তার বাবা ছেলের মধ্যে একটা তর্ক বেঁধে গেছিল, আর সেই থেকে নিবারণ তার পরিবারকে সহ্য করতে পারতো না। তো এইরকমই একটা ঘটনার কিন্তু আমরা একটা সাক্ষী হয়েছে। এর পাশাপাশি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হারা। এই হারা হচ্ছে একটা বাচ্চা ছেলে, তার বয়স মোটামুটি 7 বছর, এবং হারার মা আয়েশা বিবি। এই আয়েশা বিবি ছিল ঘরামির বউ। ঘরামি কেন বললাম, কারণ ওর স্বামী ঘরের কাজ করত। আর আমরা যশোদা, ইনি হচ্ছেন একজন খেটে খাওয়া মহিলা। তিনি পরনির্ভরশীল না, তিনি নিজের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে চান। আর তিনি মনে করেন বেঁচে থাকাটাই হচ্ছে জীবন যুদ্ধ, তাই তিনি এভাবেই কিন্তু তার সংসারটা বা বাকি জীবনটাকে কাটিয়ে দিতে চান। আর মুকুন্দ, ইনি হচ্ছেন একজন স্বার্থপর ব্যক্তি, নিষ্ঠুর প্রকৃতির। তো এখানে আমরা এই গল্পগুলো আলোচনা করার পূর্বে আমরা একটু তৎকালীন সমাজ ব্যবস্থা সম্পর্কে যদি একটু জেনে নিই, তাহলে আমাদের কাছে এই গল্পটা বুঝতে অনেকটা সহজ হবে। দেখো, তৎকালীন সমাজ মানে আমরা মোটামুটি 1971, সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত দ্বিজাতির ব্যাপার একটা কিন্তু ছিল। মানে আগেকার দিনে একটা ছিল না যে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখানে ছিল। আমরা সেই কাজী নজরুল ইসলামের কবিতার কথা মাথায় রাখি না, এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, এটা কিন্তু কবিতায় থেকে গেছে। কিন্তু সেই সময়ে একটা হিন্দুর সঙ্গে যে একটা মুসলিম মহিলার, বা একটা মুসলিমের সঙ্গে যে একটা হিন্দু মহিলার একটা সম্পর্ক হতে পারে, সেটা বন্ধুত্ব হোক, যে কোনো সম্পর্ক হোক না কেন, এই বিষয়টা কিন্তু তৎকালীন সমাজের লোক কিন্তু ভালো চোখে দেখতো না। বা হিন্দুদের সঙ্গে মুসলমানদের একটা যে ছোঁয়াছুঁয়ির ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু সে সময় খুব ন্যাক্কারজনক একটা ঘটনা ছিল। তো এইরকমই একটা ঘটনার সাক্ষী আজকে আমরা হতে চলেছি। আজকে এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে ধর্মীয় বাধাকে উপেক্ষা করে সম্প্রীতির যে একটা বার্তা মহাশ্বেতা দেবী লেখিকা, তিনি কিন্তু আজকে আমাদের এই গল্পের মাধ্যমে, ছোট গল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে, রোমাঞ্চিত ভাবে এই বিষয়টাকে তুলে ধরেছে। তো দেখো, প্রথমেই আমরা এই গল্পটা যখন শুরু করতে যাই, তখন আমরা গল্পের শুরুতেই দেখতে পাই একটা অগ্রহায়ণ মাসের কথা রয়েছে, শীতের সকাল। সেই শীতের সকালের মধ্য দিয়ে, শীতের আমেজের মধ্য দিয়ে এই গল্পটা কিন্তু শুরু হচ্ছে। এই গল্পে আমরা মূলত প্রথমত যেটা দেখতে পাই, গৌরবী প্রসঙ্গ। এই গৌরবী একজন বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে। আর আমরা জানি যে স্বামী মারা গেলে মেয়েদের কতটা কষ্ট হয়। যার স্বামী নেই তার কেউ নেই, আমরা দেখতে পাই যে বাবার বাড়িতেও তার ঠাঁই হয় না। তো এরকমই একটা পরিবেশের মধ্য দিয়ে বিধবা মহিলা, তার একটা পায়ে খুঁত ছিল, পায়ে প্রবলেম ছিল, সে চলাফেরা ঠিকঠাক করতে পারে না। এ মতো একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গল্পটা মোটামুটি শুরু হচ্ছে। তো গৌরবী দেখলো যে তার ছেলে যথেষ্ট এখন বড় হয়েছে। সে তার ছেলের কাছে গেছিল। ছেলে মোটামুটি আর্থিকভাবে সচ্ছল, সে গায়ের মধ্যে এখন একটা নাম করা একজন ব্যক্তি, গায়ে তার প্রভাব রয়েছে। গৌরবী তাই সেই অনেক বুক ভরা আশা নিয়ে তার ছেলের কাছে গেছিল, কিন্তু তার ছেলে তার মায়ের এই আশাকে নিরানন্দে পরিণত করল। কেন? এর পেছনে একটা গল্প আছে, যেটা তোমাদের একটু আগে আমি অলরেডি বলেছি। সেই গল্পটা হলো নিবারণের একমাত্র বোন, বোনের নাম কি? পুটি, যাকে আমরা অন্য আরো এক নামে জানি, সেটা হচ্ছে সাবিত্রী। এই সাবিত্রীর বাস কন্ডাক্টরের সঙ্গে বিবাহ ঠিক হয়। তো বিবাহ ঠিক হওয়ার কারণে পাত্রপক্ষের একটা চরম পণ দাবি করেছিল। সেই পণের টাকা দিতে গিয়ে বাড়ির যে সমস্ত টাকা মেয়ের পেছনে খরচ করে ফেলে। আর এই কথার প্রতিবাদ জানিয়েছিল কে? নিবারণ। কিন্তু নিবারণ যখন প্রতিবাদ জানায়, তখন তাদের বাপ ছেলের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছিল, আর সেই কারণে নিবারণ তার পরিবারকে সহ্য করতে পারে না। তাই এমতো অবস্থায় সে তার মাকে ভাত দিতে অস্বীকার করে। তখন সে কি করবে? তখন সে ভাবলো মেয়ের বাড়িতে যাবে। মেয়ের তো ফ্যামিলি ভালো ছিল, কিন্তু ইদানিং
মেয়ের স্বামীও নাকি কাজ হারিয়ে বাড়িতে বসে আছে, মেয়েও বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, তার বাড়িতেও একটা আর্থিক অনিশ্চয়তার ছবি কিন্তু একটা ফুটে ওঠে। তো এমতো অবস্থায় গৌরবী যাবে কোথায়? না সে ছেলের কাছে ভাত পেল, না সে মায়ের কাছে ভাত পেল, তাহলে সে যাবে কোথায়? তখন গৌরবীকে একজন আশ্রয় দেয়। সে আশ্রয়টা কে দিয়েছিল? সেটা হচ্ছে মুকুন্দ। সে মুকুন্দ গৌরবীকে পিসি বলে সম্বোধন করে। তো সেই মুকুন্দর কাছে কিন্তু আমরা দেখতে পাই যে গৌরবী কোনো মতে আশ্রয় পায়, এবং আশ্রয় তো পেল, কিন্তু খাবারের কি হবে? কারণ মানুষের বেঁচে থাকার জন্য তো তিনটে জিনিস প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান। শুধু বাসস্থান হলে তো হবে না, আমার খাদ্য লাগবে, বস্ত্র লাগবে, তবেই তুমি মোটামুটি একটা আর্থিকভাবে সচ্ছলভাবে চলতে পারো। তো এখানে জায়গা তো পেয়ে গেলাম, কিন্তু খাবারের কি হবে? মহা চিন্তায় পড়ে যায় গৌরবী। তখন আমরা দেখতে পাই যখন সে নানা রকম ভাবে ভেঙে পড়ে, তখন গৌরবী কি করবে ভেবে পায় না। ঠিক সে সময়তেই আমরা দেখতে পাই যে গৌরবীর পাশে এসে দাঁড়ায় কে? হারার মা। হারার মায়ের নাম হচ্ছে আয়েশা বিবি। ইনি হচ্ছেন জাতে মুসলিম, আর গৌরবী উনি হচ্ছেন একজন হিন্দু বিধবা মহিলা। দেখো এখানে দুই ধর্মের মানুষ কিভাবে এক হয়ে যাচ্ছে, এই গল্পে কিন্তু সেটাই দেখানো হয়েছে। এখানে হারার মা গৌরবীকে বাঁচতে শেখায়। অভাব আছে বলে যে আমাকে না খেয়ে মরতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তাই আমরা দেখতে পাই যে আয়েশা বিবি গৌরবীকে নতুন ভাবে বাঁচার একটা স্বপ্ন দেখায়, আলো দেখায়। এরা দুজনে মিলে কাপড় কাচতে যায়, শাক তুলতে যায়, এবং এইভাবে তারা মোটামুটি একটা সচ্ছল ভাবে মোটামুটি একটা দিন কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। কখনো কখনো হয়তো তারা খেয়ে থাকে, কখনো কখনো না খেয়ে থাকে, কখনো তারা ছাতু খায়, বা কখনো হয়তো তারা শুকনো কিছু জিনিস একটা খায়। এইভাবে তাদের আর্থিক প্রবলেমের মধ্য দিয়ে তারা তাদের দিন অতিবাহিত করতে থাকে। এমতো অবস্থায় কি হয়, তার যে বান্ধবী, গৌরবীর যে বান্ধবী কে ছিল এখানে? আয়েশা বিবি। কিন্তু আয়েশা বিবির পরিবারও নেমে এলো এক দুর্যোগের আকাল। কেন? কারণ হচ্ছে এই আয়েশা বিবির স্বামী ছিল একজন ঘরাট। তিনি অনেক উঁচু করে ঘর বেঁধেছিলেন, এবং তিনি গায়ের মধ্যে সব থেকে উঁচু করে ঘর বেঁধেছিলেন, কিন্তু তার এই ঘরে বেশি দিন বাস করা হলো না। একদিন রাত্রিবেলায় তিনি ঘুমিয়েছিলেন, সেই বালিশের নিচে একটা সাপ। সেই সাপের কামড়ে হারার বাবা অর্থাৎ আয়েশার স্বামী মারা যায়। বিপদ আসলে চারিদিক থেকে আসে। এর কিছুদিন পরে আয়েশা বিবিও মারা যায়। তখন কিন্তু এই 7 বছরের এই হারা সে কিন্তু একা হয়ে যায়। তখন সে কি করবে? বাচ্চা ছেলে, তার তো চাওয়ার কোনো জায়গা নেই। সে প্রথমত তার কাকার কাছে গেছিল, কিন্তু তার কাকা তাকে রাখতে অস্বীকার করে দেয়, কারণ কাকা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তারই নিজের কোনো ঠিক নেই। তো সে তাকে আশ্রয় দিতে অস্বীকার করে। আর এইদিকে হারার মা, মানে হারার মা তাকে কিন্তু প্রথমত বলেছিল যে মাসির পা ধরে থাকবি, মাসির সঙ্গে কখনো অন্যায় করবি না। এখানে মাসি বলতে কাকে বোঝাচ্ছে? গৌরবীকে। তো এই কথাগুলো শুনে আমরা পরবর্তীতে দেখতে পাই যে হারা কোনো কিছুর কাছে কারো কাছে আশ্রয় না পেয়ে গৌরবীর উঠোনে এসে আশ্রয় নেয়। তৎকালীন সমাজে কিন্তু একটা হিন্দু মুসলিমের বাড়িতে আনাগোনা এই ব্যাপারটা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ ছিল, কিন্তু এই কঠোর নিষেধকে উপেক্ষা করেও গৌরবী হারাকে তার উঠোনে জায়গা দিয়েছিল। হারা তার আলাদা খেত, সে উঠোনে পড়ে থাকতে এক কোণে, কিন্তু গৌরবীর মাতৃহৃদয় এই বিষয়টাকে কোনো মতে মেনে নিতে পারেনি। তাই আমরা দেখতে পাই গৌরবী হারাকে আস্তে 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 তার মনের মধ্যে জায়গা দিতে থাকে। তখন এই হারাকে নিয়ে গৌরবী মহা চিন্তায় পড়ে যায়, সে কি করবে। কেননা যশোদা অর্থাৎ যোশী, সে এসে একবার তাকে সচেতন করে দিয়ে গেছে যে এই হারাকে যদি তুমি না তাড়িয়ে দাও তাহলে হয়তো তোমাকে সমাজ থেকে বের করে দিতে পারে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাই যে গৌরবী
তবুও কিন্তু হারাকে কিন্তু তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় না। সে তার ছেলের কাছে একবার যাওয়ার সিদ্ধান্ত নেয় যে ছেলে তো এখন অনেক বড়লোক হয়েছে, হয়তো হারার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু সেখানে উল্টে অন্য ঘটনা ঘটে গেল। ছেলেতে তাকে আশ্রয় দিলই না, বরং তাকে নানা রকম ভাবে অপবাদ করে তাড়িয়ে দেয় এবং বলে যে তুমি যদি ছেলেকে তাড়িয়ে দাও তবেই হয়তো তোমার ভাত হবে, তবেই হয়তো আমার বাড়িতে আশ্রয় হবে, নচেত নয়। তাই আমরা দেখতে পাই গৌরবী মহা চিন্তায় পড়ে যায়। সে যখন বাড়ি ফিরে আসে, তাকে নানা রকম ভাবে সমাজ থেকে চাপ দেওয়া হচ্ছে। সে কি করবে? সে তো নিজের বাস্তবিকতা সবই তো হারিয়ে গেছে, মানে পরের ভিটেতে রয়েছে। মুকুন্দ ব্যাপারটা জানতে পারে। মুকুন্দ এসে গৌরবীকে ওয়ার্নিং দিয়ে যায় এবং বলে যায় যে তুমি এই ছেলেকে বিদায় করো এবং তুমি তোমার ছেলের কাছে ফিরে যাও। তবুও কিন্তু গৌরবী হারাকে কিন্তু তার কাজ ছাড়া করেনি। তো এইভাবে আস্তে 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 নানান চাপ, নানান দিক থেকে আক্রমণ সব মুখ বুজে সহ্য করেছে। কখনো কখনো গৌরবীকে দেখা গেছে হারাকে নানান কুকথা বলতে, হয়তো রাগের মাথায় বলে বসেছে এই তোর জন্যই হয়তো আজকে আমার এই অবস্থা, তুই মরছিস না কেন, নানা রকম ভাবে কুকথা কিন্তু বলতে থাকে। অবশেষে হারা কিন্তু কাঁদতে 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 তাদের বাড়ি চলে যায় এবং সেখানে গিয়ে সে তার মাকে দিবা স্বপ্নের মতো দেখতে থাকে। মনে হচ্ছে তার মা যেন তার জন্য রান্না করছে, তার মাকে যেন সবসময় দেখতে পাচ্ছে। এমতো অবস্থায় গৌরবীর মাতৃহৃদয় কোনো মতেই মন মানতে চায় না। তখন সে হারার কাছে যায়। হারা ভাবে মনে হয় তার মা তাকে ডাকছে, কিন্তু আদৌ না, সেটা ছিল তার মাসি, সে তাকে ডাকছে। তো এইভাবে আমরা দেখতে পাই এক মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা, মাসি থেকে যে মা হয়ে ওঠার যে গল্প, সেটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাই। তিনি কিন্তু ইচ্ছে করলেই হারাকে বিসর্জন দিয়ে তিনি সুখে শান্তিতে তার ছেলের কাছে থাকতে পারতেন, কিন্তু তিনি তার নিজের সুখের কথা না ভেবে হারার কথা ভেবে তিনি সবকিছুই বিসর্জন দিয়েছেন। আর এই বিসর্জন সকলে দিতে পারে না। তাই এই যে একটা মা হয়ে ওঠার গল্প, সেটা কিন্তু আমরা মোটামুটি দেখতে পাই। তো পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? তারা দুজনে সিদ্ধান্ত নেয়, তারা বলতে কারা, এখানে গৌরবী এবং হারা সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে রাতের অন্ধকারে তারা পালিয়ে যাবে এবং শহরে চলে যাবে। কিন্তু হারা জানায় মাসি তুমি তো হাঁটতে পারো না, তুমি যাবে কি করে, ওখানে গিয়ে আমরা থাকবো কোথায়, খাবো কি? তখন গৌরবী জানায় সকাল হলে ভিক্ষে করে খাবো, রাস্তায় রান্না করব, রাস্তায় থাকবো, এভাবেই আমরা আমাদের বাকি দিনগুলো কাটিয়ে দেবো। কারণ শহরে কোনো জাতপাতের ভেদাভেদ নেই, ওখানকার মানুষ ব্যস্ততম মানুষ, কেউ কারো হিসাব রাখে না। আর আমরা দুজন দুজনের মধ্যে এই কথাটা গোপন রাখবো, কেউ আমাদের কোনো খোঁজ খবর নিবে না। আর এভাবেই তারা, গৌরবী এবং হারা দুজনেই নিরুদ্দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই মূলত গল্পটা কিন্তু মূলত শেষ হয়ে যায়। আর আমরা এই গল্পটা পড়ে যেটা বুঝলাম যে ধর্মীয় বাধাকে উপেক্ষা করে কিভাবে এক মানবতার পরিচয় দিয়েছে, তারই কিন্তু এখানে কিন্তু একটা প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন কে? বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী। তো যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।